ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব। স্মার্ট ইংলিশ ল্যাবে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব আর্ট অফ প্রেসিস রাইটিং। হ্যাঁ, আমরা এই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। ডিটেলসভাবে শিখব যে কিভাবে প্রেসিস লিখতে হয়, কোন প্রেসিস কেমন ধরনের হতে পারে, আর সেই ধরনের প্রেসিস জন্য আমাকে কী কী লিখতে হবে বা কী কী জিনিস বা কৌশল শিখতে হবে, সেটাই কিন্তু আজকে আমি ইন ডিটেলস শেখাবো, যেটা এখনও পর্যন্ত কোনো ইউটিউবে কিন্তু কোনো ক্লাস তোমরা কিন্তু দেখোনি। সুতরাং ভিডিওটা নিশ্চয়ই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা অবশ্যই পুরোটা দেখবে। যে কোনো পরীক্ষার জন্য প্রেসিস রাইটিংয়ের যে এই কনসেপ্ট, এমন কিছু এত কিছু থাকতে পারে, সেটা কিন্তু সত্যি একটু আলাদা, একটু ব্যতিক্রম। চলো আমরা দেখে নিই পরপর বিষয়গুলো। প্রেসিস কি, প্রথমে আমরা দেখে নেব যে প্রেসিস জিনিসটা কি। আমরা কোনো বইয়ের ভাষায় যাব না, বই অনেক কিছু লেখা থাকে, অনেকেই অনেকভাবে এটা ইংলিশে লিখেছে, বাংলা লিখেছে। আমরা এত কথার মধ্যে যাব না, জাস্ট কয়েকটা লাইনের মধ্যে বোঝার চেষ্টা করব হোয়াট ইজ প্রেসিস। কী জিনিসটা? সোজা বাংলায় বলতে একটি বড় প্যাসেজকে বারবার পড়ে তার আক্ষরিক অর্থ বুঝে নিজের ভাষায় সহজ করে মূল প্যাসেজের চেয়ে ছোট করে লেখাকে প্রেসিস বা সারসংক্ষেপ বলে। আশা করি বুঝতে পেরেছো যে বিষয়টা কি। একটা প্যাসেজ দেবে, প্যাসেজটাকে বারবার পড়তে হবে, পড়ে প্যাসেজের যে কনসেপ্টটা, তার অন্তর্নিহিত অর্থটা, সেটা আবার বা প্যাসেজের থেকে মূল অংশটাকে সেটাকে ছোট করে নিয়ে আমরা কিন্তু যেটা লিখব, সেটাই কিন্তু আমাদের কিন্তু প্রেসিস বা সারসংক্ষেপ লেখা। আমরা কিন্তু কখনোই বইয়ের ভাষায় কিন্তু পড়বো না, একদম সহজ সরল সাবলীল ভাষায়, যাতে করে সবাই কনসেপ্টে ক্লিয়ার করতে পারে। যার প্রেসিস রাইটিং অবভিয়াসলি সবচেয়ে কঠিন, আমার মুখে মনে হয় সবচেয়ে কঠিন একটা টপিক, যেটা নামানো খুবই টাফ। আবার শিখে গেলে কিন্তু সবচেয়ে সহজ, কারণ সবচেয়ে কম সময় কিন্তু এটা লেখা যেতে পারে। তাই তোমরা কিন্তু আমার সাথে কিন্তু পুরোটা দেখবে। পুরো ভিডিও দেখার পর কিন্তু অবশ্যই কমেন্ট বা লাইক করে জানাবে। প্রেসিস কয় প্রকার, প্রেসিস কয় প্রকার ও কী কী বিষয় জানতে হয়, এটা কিন্তু ফার্স্ট থিংস যেটা আমাদের প্রেসিস রাইটিং শিখতে হবে। একটা প্যাসেজ দিলাম আর প্রেসিস করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু প্রেসিস রাইটিং না। প্রেসিস কীভাবে করব, যে জানে না সেও শিখতে পারবে। প্রেসিস কয় প্রকার? প্রেসিস সাধারণত 3 প্রকারের হয়। কী কী হয়? ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক, ন্যারেটিভ বা ঘটনামূলক, এবং রিফ্লেক্টিভ বা অন্তর্হিতমূলক বা ভাবমূলক। এই 3 প্রকার প্রেসিস নিয়েই কিন্তু প্রেসিস রাইটিং হয়। আমরা একটা প্যাসেজ দিলেও সঙ্গে সঙ্গে আমরা প্যাসেজ রাইটিং করে দিলাম, সেটা কিন্তু না। কখন কোনটা কীভাবে লিখতে হয়, সেইটা কিন্তু ডিটেলস কিন্তু এই 3টের মধ্যে কিন্তু আমাদের থাকতে হবে, এই 3টের মধ্যেই কিন্তু দেবে। ওকে, চলো এবার দেখে নিই আমরা প্রত্যেকটা প্রেসিস করতে কি কি জিনিস জানতে হবে। তো আমরা দেখলাম প্রেসিস কয় প্রকারের হয়। এবার আমরা দেখব প্রেসিস করতে আমাদের কী কী জিনিস জানতে হবে, যাতে করে আমরা প্রেসিস রাইটিংটা আমরা ঠিকঠাক করে করতে পারি। একটি উপযুক্ত শিরোনাম দিতে হবে, সহজ সরল সংক্ষেপে, এবং এটির জন্য নম্বর ধার্য করা থাকে। দেখো, প্রেসিস রাইটিংয়ে কিন্তু সবসময় একটা টাইটেল দিতে হয়। যেটা আমি শিরোনাম বলেছি, সেটা কিন্তু বাংলায় লিখেছি, কারণ এটা বাংলায় লিখলে তোমাদের যাতে পড়তে সুবিধা হয়, তার জন্যই কিন্তু বাংলায় লেখা। অ্যাকচুয়ালি টাইটেল কিন্তু তোমাকে দিতেই হবে। তো আমরা একটা বিষয় পরিষ্কার বুঝলাম যে প্রেসিস রাইটিংয়ে কী লাগে। প্রেসিস রাইটিং কিন্তু আমাদের কিন্তু লাগবে টাইটেল লাগবে, এবং যদি এটা বাংলায় থাকে সারসংক্ষেপ বা সারমর্ম, সেখানেও কিন্তু শিরোনাম দিতে হবে। ওকে, তো আমার অলরেডি কিন্তু সারসংক্ষেপ বা সারমর্ম বা সারাংশ লেখার জন্য যে বাংলায় যে টপিকটা, সেটা লেখার জন্য অলরেডি ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে বাংলা লেখার সেই স্টাইলটা দেখে নিতে পারো। তো এখন আমরা যেটা দেখলাম যে প্রেসিস রাইটিং লিখতে গেলে একটা টাইটেল থেকে, নম্বর থাকে। প্যাসেজটিকে কয়েকবার পড়তে হবে, প্রত্যেকবার পেন্সিল দিয়ে গুরুত্বপূর্ণ অংশটি দাগাতে হবে, অর্থাৎ পেন্সিল থাকতে হবে। তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ, অবশ্যই কিন্তু হাতে কিন্তু পেন্সিল লাগবে, অনেক কাজে লাগে পেন্সিলগুলো। 3 নম্বর কি, সাধারণত প্রথম ও শেষে 2-3 লাইনে মূল বিষয়বস্তু থাকে। আবার বলছি, প্রথম বা শেষ এই দুটাকে মার্ক করবে। যে কোনো প্যাসেজে, যত বড় প্যাসেজ দিক, প্রথম এবং শেষ 2-3 লাইনের মধ্যে কিন্তু মূল বিষয়বস্তু থাকে, সেটিকেই গুছিয়ে নিজের মতো করে সরল বাক্যে লিখতে হবে। এটা রিফ্লেক্টিভ প্রেসিস ক্ষেত্রে। রিফ্লেক্টিভ প্রেসিস যখন আমরা লিখব, তখন কিন্তু এই নিয়মটা ফলো করতে হবে। এটা কিন্তু ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ প্রেসিসের ক্ষেত্রে নয়। আবার বলছি, রিফ্লেক্টিভ প্রেসিস দিলে তবেই এই নিয়মটি আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। এখন রিফ্লেক্টিভ প্রেসিস কোনগুলো, ডেসক্রিপটিভ আর ন্যারেটিভ প্রেসিস কোনগুলো, সেগুলো আমরা পরবর্তীকালে শিখে নেওয়ার চেষ্টা করব। উদাহরণ, উপমা, অলঙ্কার বা অন্যান্য অপ্রয়োজনীয় বাক্যকে
প্রথমেই বাদ দিতে হবে, অর্থাৎ ভিতরে অনেক গল্প থাকে, অনেক গাজানো থাকে, সেগুলো টোটালটা বাদ, ওসব মানে কোনো প্রয়োজন নেই, সব বাদ দিতে হবে। প্রথম লাইনটি সব শব্দ গুণে, এবার আমরা হচ্ছে কীভাবে, আমরা তো অত বড় প্যাসেজ দিলে আমরা তো আর এক একটা করে গুনলে তো আমাদের সময় নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের বলে যে 1/3 ভাগ লিখতে হয় প্যাসেজ লিখতে গেলে, 1/3 বা 3 ভাগের 1 ভাগ যেটা। তো কাউন্টিং কীভাবে করবো, কী করবে, প্রথম লাইনটি সব শব্দ গুণে এবার মোট লাইনের সংখ্যাটার সাথে গুণ করে মোটামুটি একটি সংখ্যা বের করতে হবে, তারপর তাকে 3 দিয়ে ভাগ করে প্রাপ্ত আনুমানিক সংখ্যার মধ্যে লিখতে হবে, অর্থাৎ 1/3 ভাগে লিখতে হবে। অর্থাৎ প্রথম ধরো মনে করো এই ধরে এত বড়টা প্রথম লাইনটা, এর প্রত্যেকটা শব্দ এক একটা করে কাউন্ট করছো, ঠিক আছে, প্রত্যেকটা এক একটা করে কাউন্ট করছো, হলো। এবার টোটাল কতগুলো লাইন আছে, যতগুলো লাইন আছে সেই সংখ্যা দিয়ে, এই যে সংখ্যা বলে মনে করে এখানে 7টা বেরোলো, তাহলে 7 দিয়ে টোটাল কটা লাইন আছে, 1 2 3 4, 4 7 28, তাই তো। এই 28কে 3 দিয়ে ভাগ করলে, 3 দিয়ে ভাগ করলে যেটা উত্তর হবে সেটা তোমার হচ্ছে 1/3 যে ভাগটা সেটা। সুতরাং এটা কিন্তু করবে, তাতে খুব কম সময়ে কিন্তু অ্যাপ্রক্সটা বেরোনো যাবে। অনেক সময় পেজের নিচে দেওয়া থাকে যে এত সংখ্যার মধ্যে হবে, দেওয়া থাকে, যদি না থাকে তাহলে এভাবে কিন্তু করতে হবে। এবার পরে দেখে নিই, মূল প্যাসেজের সাথে মিল রেখে লিখতে হবে। মূল প্যাসেজে যেটা দেবে পরীক্ষায় সেটা যেমন থাকবে ওটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা লিখব। এমন কোনো জিনিস লিখব না যেখানে আমার মতামত পরিবেশিত হবে, অর্থাৎ নিজের মতো করে বানিয়ে লেখা যাবে না, যা প্যাসেজে নেই তা থেকে কিন্তু নেওয়া যাবে না। প্যাসেজের থেকে পড়ে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে সেটা নিয়ে লিখতে পারো, নিজের ভাষায় লিখতে পারো, বাক্যগুলো সেখান থেকে কপি পেস্ট না করে তুমি নিজের মধ্যে করে বাক্য তৈরি করে লিখতে পারো, কিন্তু এমন কোনো লাইন বা এমন কোনো শব্দ বা এমন কোনো বিষয় লিখবে না যেটা ওই প্যাসেজের মধ্যে না ভাবার্থ আকারে আছে, না ডিরেক্ট কিছু আছে, ঠিক আছে। এমন কিছু লিখবে না যেটা হচ্ছে ওখানে কিছুই নেই, ঠিক আছে। প্যাসেজটিকে যেটা পড়বে সেটাই কি কনসেপ্টটা কিন্তু লিখতে হবে, হুবহু সেটাই লিখতে হবে, কোনো মানে নিজের মতো করে বানিয়ে বা কমেন্ট কিচ্ছু করা যাবে না, যেটা আমরা রিপোর্ট রাইটিং ন্যাচারালি করে থাকি, এটা কিন্তু এখানে করা যাবে না। এবার আমরা 7 নম্বর দাগে দেখব, কোনো শব্দ সাধারণত মূল প্যাসেজ থেকে আনা যায় না। এটা আমরা প্রেসিস রাইটিং যখনই পড়ি তখন কিন্তু এটা আমরা দেখেছি বা শুনেছি যে মূল কোনো শব্দ সাধারণত মূল প্যাসেজ থেকে আনা যায় না। এক্ষেত্রে দুটি বিষয় মনে রাখতে হবে, যে এইবার যে লাইনটা আমরা তোমাদের বলতে চলেছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কোথাও কিন্তু তোমরা এখনও পর্যন্ত আমার মনে হয় ক্লিয়ার হয়নি বিষয়টি সম্বন্ধে। এটা ভালো করে দেখবে আমি ঠিক কী বলতে চাইছি। ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ ধরনের পেসিস হলে, আবার বলছি, ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ ধরনের পেসিস হলে ওই গল্প বা ঘটনাগুলিকেই রাখতে হবে, যে গল্প বা ঘটনা থাকে সেটাই রাখতে হবে যেমনটা ছিল তেমনই, তবে বাক্যগুলি নিজের মতন করে সাজিয়ে ছোট করে লিখতে হবে। অর্থাৎ এবার আমরা যে বিষয়টা পাচ্ছি যে ডেসক্রিপটিভ ন্যারেটিভে যে পেসিস হলে যেটা গল্প লিখব, মানে ওখান থেকে যে শব্দগুলো, অর্থাৎ ওর সিনোনিম যদি সবসময় নাও পাও কোনো সমস্যা নেই, কিন্তু ধরো একটা দিল যে দুটো ওই যে ভাল্লুক আর হচ্ছে দুটো বন্ধুর গল্প দিল, এরকম করে যদি গল্পের ঘটনা দেয় সেক্ষেত্রে কিন্তু ওইটাই কিন্তু তুলবো, ভাল্লুক থাকবে, বিয়ার থাকবে বা ফ্রেন্ডস থাকবে, সবই থাকবে, কিন্তু ওই যে লাইনগুলো থাকবে ওই লাইনগুলোকে ছোট করে নিজের মতো করে সাজিয়ে লিখবো, কিন্তু ওই লাইনগুলো কিন্তু ওই প্যাসেজই থাকবে, প্যাসেজ থেকে কিন্তু তুলবো, কিন্তু নিজের মধ্যে করে যত ছোট হয়। আশা করি তোমরা বুঝতে পারছো যে ডেসক্রিপটিভ ন্যারেটিভ ধরনের প্যাসেজ ক্ষেত্রে কিন্তু গল্প সাজিয়ে ঘটনাগুলো নিজের মতো করে তোলা যায়, কপি করা যায়, কিন্তু নিজের মতো করে সাজিয়ে লিখতে হয়, এবং প্রয়োজন পড়লে অবশ্যই তুমি সিনোনিম ব্যবহার করতে পারো, যেটা উচিত করা। খ বা যেটা একটা বলছি, রিফ্লেক্টিভ পেসিওলের সবসময় বাইরে থেকে সমার্থক শব্দ ব্যবহার করে, অর্থাৎ সিনোনিম ব্যবহার করে লিখতে হবে, ও সমস্ত কথা যেগুলো মূল বাক্যে আছে সেগুলো নিজের ভাষায় অর্থ ঠিক করে সাজাতে হবে। দেখো, ডেসক্রিপটিভ ন্যারেটিভের সাথে রিফ্লেক্টিভ পেসির কিন্তু বিরাট বড় একটা পার্থক্য। আমরা রিফ্লেক্টিভ পেসি যখনই আমরা পাবো তখনই কিন্তু মাথায় একটা জিনিস রাখতে হবে, যে আমি যে পেসিসটা লিখতে চলেছি সেখানে কোনো শব্দ আমি ওখান থেকে কিন্তু হুবহু তুলব না। আমার যদি কোনো শব্দ তুলতে হয় তাহলে সেই শব্দের সিনোনিমটা মনে রেখে কিন্তু আমার করতে হবে, যেটা খুবই চাপের। অর্থাৎ রিফ্লেক্টিভ পেসি যদি পরীক্ষায় দেয় তাহলে কিন্তু সেটা খুবই, অর্থাৎ আমরা যেগুলো ছোটোবেলায় যে ভাব সম্প্রসারণ শিখেছিলাম, যে নদীর উপরে থেকে যে কথাগুলো ছিল, যে কবিতার মতন যেগুলো ছিল, ছাড়িয়ে নিঃশ্বাস এ পাইতে স্বর্গসুখ আমার বিশ্বাস, ওই টাইপের যদি কবিতা আকারে থাকে সেইগুলোকে যেমন আমরা মূল থিম লিখেছিলাম, সেটাই কিন্তু এই রিফ্লেক্টিভ পেসির কিন্তু মূল অংশ। অর্থাৎ রিফ্লেক্টিভ পেসিতে কিন্তু আমাদের মূল বিষয়টা কিন্তু বুঝে লিখতে হবে, শুধু তাই নয়, আমাদের কিন্তু কোনো শব্দ বা লাইন কিন্তু আমরা কিন্তু তুলতে পারবো না, যেটা কিন্তু ডেসক্রিপটিভ বা ন্যারেটিভে কিন্তু সেই
স্বাধীনতা কিন্তু আছে। এটাই কিন্তু বড় পার্থক্য, যেটা কিন্তু তোমাদের কিন্তু আজ ক্লিয়ার হলো। আশা রাখছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কতটা তোমরা বুঝতে পারলে। পরের যে পয়েন্টটা, লেখার সময় খেয়াল রাখতে হবে সব সময় প্রথম পুরুষ অর্থাৎ থার্ড পার্সনে লিখতে হবে। যদি আই উই ইউ থাকে তাহলে সেটিকে হি সি দে ইত্যাদিতে আনতে হবে। দেখো এই যে লেখাটা আমি বললাম যে প্রথম পুরুষকে আমরা থার্ড পার্সনে, বা প্রথম পুরুষ শুধুমাত্র না, সেকেন্ড পুরুষও থাকতে পারে, তাদেরকে থার্ড পার্সনে বা তৃতীয় উত্তম পুরুষে আনতে হবে বা তৃতীয় পুরুষে আনতে হবে। এই বিষয়টা সাধারণত রিফ্লেক্টিভ পেসিতে থাকে, তবে অনেক সময় সেটা ডেসক্রিপটিভ পেসিসও থাকতে পারে। ঠিক আছে, ডেসক্রিপটিভ পেসিসও থাকতে পারে। একটা কোনো সাল দিল, সালে এসে একটা ঘটনা আমি গেছিলাম, এই করেছিলাম, তো সেক্ষেত্রে আমরা এই কথাগুলো থাকলে থার্ড পার্সন হি সি দিয়ে আনবে। শুধু তাই নয়, ন্যারেটর, একটা লাইন, একটা শব্দ মনে রাখবে, দ্য ন্যারেটর, এইটা মনে রাখবে। ঠিক আছে, যখন আই উই থাকবে তখন সবসময় দ্য ন্যারেটর কথাটা কিন্তু নিয়ে আসবে, অর্থাৎ যে প্যাসেজটা পড়েছে বা যার বায়োগ্রাফি, যদি অটোবায়োগ্রাফি দেয় বা বায়োগ্রাফি দেয় তখন কিন্তু আমরা দ্য ন্যারেটর কিন্তু আমরা লিখবো, অটোবায়োগ্রাফি হলে ন্যারেটর লিখবো। ঠিক আছে, তাহলে এইগুলো থাকলে কিন্তু আমরা কিন্তু মনে রাখবো যে আই উই এগুলো থাকলে তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে এগুলো কিন্তু লেখা যাবে না, এটা লিখলেই কেটে দেবে। এই যদি পুরোপুরি লেখো সঙ্গে সঙ্গে কেটে দেবে, সেটাকে কিন্তু এই প্রোনাউনগুলোতে কিন্তু ট্রান্সফার করতে হবে, এবং পারলে ওই যে বললাম ন্যারেটর শব্দটা কিন্তু এখানে আমাদের আনতে হবে। বাক্য যেভাবেই হোক না কেন পরোক্ষ বাক্য বা ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে, অর্থাৎ আমরা কিন্তু ডিরেক্ট স্পিচ, অর্থাৎ কোটেশন দেওয়া আছে, সেই বাক্যটা মনে হলো যে এটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, ওটা আমরা লিখতে চাই, বা গল্পের মধ্যেই থাকতে পারে যদি, তো সেটা কিন্তু সবসময় ডিরেক্ট স্পিচে লিখতে হবে। অর্থাৎ কোটেশন তুলে দিয়ে যে ন্যারেশন করতাম আমরা, টোল্ড দ্যাট বা সেইড, আস্ক দ্যাট, আস্ক ইফ দিয়ে এরকম থাকতো বা হয়ে থাকতো, ঠিক ওইভাবেই কিন্তু নিয়মটা কিন্তু এখানে প্রযোজ্য করতে হবে। অর্থাৎ তোমাদেরকে এখানে কিন্তু ন্যারেশনটা কিন্তু জানা আবশ্যক, ন্যারেশন কিন্তু অবশ্যই জানতে হবে। 10 বাক্য ছোট করে লেখা শিখতে হবে, এর জন্য নাউন ইন অ্যাপোজিশন। আমি এবার স্টাইলগুলো বলছি যে কোনগুলো শিখলে আমি সহজেই প্রেসিগুলো ছোট করে লিখতে পারবো। নাউন ইন অ্যাপোজিশন, সিম্পল সেন্টেন্স, পার্টিসিপাল, ইনফিনিটিভ বা কম্পাউন্ড সেন্টেন্সে কিছু এবং কিছু ইডিয়ামস বা ওয়ার্ড কিন্তু মনে রাখতে হবে এই ক্ষেত্রে। অর্থাৎ একটা খুব বড় লাইন আছে, সেই লাইনটাকে আমি ছোট্ট করে আমি ইডিয়ামের মাধ্যমে, আক্ষরিক অর্থ একই থাকবে কিন্তু ইডিয়ামটা ব্যবহার করে তার বাক্যটাকে ছোট করে লিখে দিতে পারলাম, বা ওয়ার্ড ব্যবহার করলাম, যে যিনি সব জায়গায় বিরাজ করেন তার জায়গায় লিখলাম আমি অমনি প্রেজেন্ট দিয়ে দিলাম। এইগুলো কিন্তু যদি করা যায় তাহলে আমার মনে বাক্যগুলো আমরা যতটা পারি আমরা সহজ করে ছোট হয়ে যায় তখন বাক্যগুলো, তাই না? ইডিয়াম ওয়ার্ড দিলে সেগুলো বাক্য কিন্তু ছোট হয়ে যায়। আশা করি বুঝতে পারছো নাউন ইন অ্যাপোজিশন বা সিম্পল সেন্টেন্সের ব্যবহার কিন্তু পার্টিসিপেলের ব্যবহার, জিরান্ডের ব্যবহার, ইনফিনিটিভ ব্যবহার, এগুলো কিন্তু তোমরা কিন্তু করলে সবসময় সহজ হবে। কখনোই কমপ্লেক্স সেন্টেন্সে যাবে না, কমপ্লেক্স সেন্টেন্স করলেই কিন্তু বাক্য বড় হবে। বারবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্স করলে বাক্য বড় হবে। কমপ্লেক্স সেন্টেন্সটা টোটালটা অ্যাভয়েড করে নিয়ে সিম্পল সেন্টেন্সগুলোতে প্র্যাকটিস করো। ওই টাইপের স্টাইলগুলো কিন্তু এখানে ইউটিলাইজ করতে হবে। সবসময় ফাইনাল লেখার আগে, অর্থাৎ তুমি যখন পরীক্ষায় বসেছো, মানে পরীক্ষায় কোশ্চেন পেপার ধরো পেয়ে গেছো, ফাইনাল যেই কথাটা বলবো, তো অ্যান্সার তোমার তো খাতা দেবে, আমি কিভাবে লিখতে হয় এটা একটা ভিডিও করে দেবো। তো সেই লেখার আগে প্রশ্নে বা উত্তরপত্রের শেষে পেন্সিল দিয়ে বারবার যেটা লিখবে তার একটা খসড়া করতে হবে, তারপর লিখতে হয়। ঠিক আছে, মানে আমি এই লাইনটা বলতে যাচ্ছি যে তোমাকে যে প্রশ্নটা দেবে সেই প্রশ্নটার পড়ার পর 2-3 বার পড়ার পর তুমি একটা খসড়া করে নেবে, প্রশ্নপত্রেই একটা খসড়া করে নাও, পেন্সিল দিয়ে বারবার লিখে প্রশ্নের উপরে, উত্তরপত্রে না কিন্তু। এবার মোটামুটি একটা বাক্য মনে করে যে এই বাক্যগুলো আমি লিখবো, সেগুলোকে মার্ক করে নিয়ে, কারণ একবারে যদি তুমি প্রশ্ন পড়ে উত্তর লিখতে যাও দেখবে কিছুক্ষণ লেখার পর না এটা তো আরও ছোট হতে পারতো, এই শব্দটা না জায়গায় অন্য শব্দ দিয়ে আরও দিলে আরও ভালো হতো, এরকম কিন্তু সমস্যা কিন্তু হয়। তখন কিন্তু কাটাকুটি করলে দেখতে ভালো লাগবে না, এবার নাম্বার কিন্তু কমে যাবে। সুতরাং এটা কিন্তু সবসময় চেষ্টা করবে যে প্রশ্নপত্র যেই মানে আমি অ্যান্সার লিখবো সেটা করার আগে আমি ওই যে প্রশ্ন দেবে সেই প্রশ্নপত্রে কিন্তু পিছনে আমি অবশ্যই কিন্তু করে নেবো, বা যেখানে প্রশ্ন দিই সেখানে একটু ছোট্ট করে পেন্সিলে করে নেব। ফাইনালটা কিছুক্ষণ পর ফাইনালটা কিন্তু করবো। এটা অবশ্যই কম সময়ের মধ্যে করতে হবে, কিন্তু ডাইরেক্ট করতে যাবে না। ঠিক আছে, অনেক সময় শব্দর পরে মনে পড়ে যায়, সে শব্দগুলো আর দেওয়া হয় না, দিতেও পারি না, কেটে দেবো, তখন আর ভালো লাগবে না, বা টিক চিহ্ন দিয়ে উপরে একটুখানি গোজা দিয়ে দিলাম, এরকম কিন্তু করা যাবে না, এটা কিন্তু একদম ভুল পদ্ধতি। তো এবার আমরা ডেসক্রিপটিভ এবং ন্যারেটিভ পেসেজ সম্বন্ধে একটুখানি কনসেপ্ট ক্লিয়ার রাখি, কী করে চিনবো বা ডেসক্রিপটিভ কী বা কোনটা ন্যারেটিভ, সেটা এবার আমরা দেখে নিই।
ডেসক্রিপটিভ প্রেসিস কাকে বলে? ডেসক্রিপটিভ প্রেসিস হচ্ছে যখন কোনো জায়গায় দৃশ্য বা বস্তুর বর্ণনা দেওয়া থাকে তাকে ডেসক্রিপটিভ প্রেসিস বলে। ওকে, কোনো জায়গার কোনো দৃশ্য, একটা ঘটনা না কিন্তু একটা দৃশ্যের বর্ণনা, তখন সেটা কিন্তু ডেসক্রিপটিভ প্রেসিস হয়। ন্যারেটিভ প্রেসিস কোনগুলো? যখন কোনো গল্প বা ঐতিহাসিক কোনো ঘটনা বা পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনা বা নিউজ পেপারের যে ঘটনাগুলো থাকে সেইগুলোকে সাধারণত এই প্রেসিসের মধ্যে কিন্তু আমরা ফেলি, ন্যারেটিভ প্রেসিস বলা হয়। অর্থাৎ বিষয়টা একই, মানে ওদের ডেসক্রিপটিভ বা ন্যারেটিভের মধ্যে কোনো আলাদা কোনো বিষয় নেই, কারণ দিলে আমাকে ওই একই থিমে লিখতে হবে, যে প্যাসেজটা দেবে সেটাকে আমাকে ছোট করে লিখতে হবে এবং লাইনগুলো বা ওয়ার্ডগুলো সেইগুলোই নেব, কিন্তু ছোট আকারে সাজিয়ে লিখতে হবে। অনেকটা আমাদের যে সারাংশ লিখি বা সামারি লিখি অনেকটা সেই স্টাইলে আসবে, কিন্তু টাইটেল দিতে হবে। এক্ষেত্রে টাইটেলটা দিতে হবে, সামারিতে যেমন টাইটেল থাকে না, এক্ষেত্রে আমার টাইটেলটা দিতে হবে। এখানে আরেকটা আমি তোমাদের উদাহরণ সাহায্যে বলার চেষ্টা করি। মনে করো গঙ্গা, দি গঞ্জেস। তো গঙ্গা নদীর সম্বন্ধে উৎপত্তি স্থল অমুক জায়গাতে তৈরি হয়েছে, অমুক জায়গা পড়েছে, এই জায়গার থেকে গেছে, ওখানে গেছে, এই হয়েছে সেই হয়েছে, এটা গঙ্গা সম্বন্ধে বর্ণনা হলো। অর্থাৎ গঙ্গার কিন্তু ডেসক্রিপটিভ হলো, মানে গঙ্গার সম্বন্ধে আমরা জানতে পারলাম। এবার যদি বলি যে গঙ্গাতে কোনো একটা ঘটনা ঘটেছিল, গঙ্গা নদীতে কোনো একটা ঘটনা ঘটেছিল, সেটাকে তখন কিন্তু হয়ে যাবে ন্যারেটিভ বেসিস। মনে করো হিমালয়ের সম্বন্ধে অনেক বর্ণনা দেওয়া আছে, হিমালয়তে এমুক আছে, ওই হয়েছে সেই হয়েছে, হিমালয় এখান থেকে অতখানি বিস্তৃত, হিমালয়ের জিওগ্রাফি ইত্যাদি ইত্যাদি দিয়েছে। তো এবার যদি হিমালয় দেয় যে হিমালয়তে কেউ যেমন তেনজিং নোরগে বা এডমন্ড হিলারি যে গেছিলেন, তাদের নিয়ে যদি কোনো ঘটনা দেয়, তখন সেটা কিন্তু হয়ে যাবে ন্যারেটিভ প্রেসিস। অর্থাৎ ডেসক্রিপটিভ মানে হচ্ছে তার পরিচয় জানতে পারবো, আর ন্যারেটিভ মানে হচ্ছে সেখানে কোনো বিশেষ ঘটনা ঘটলে তখন সেটা ন্যারেটিভ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো উদাহরণ সাহায্যে দেখি, এটা আমি যে উদাহরণটা দিয়েছি এটা আমাদের যে পিকে দে সরকার বই আছে, সেই পিকে দে সরকার বইয়ের থেকে প্রথম যে গল্পটা আছে সেটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করি। দেখো এই প্যাসেজটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটা উদাহরণ এবং একটা গল্প, এটা কিন্তু একটা গল্প, তাই না? এই যে গল্পটা দেখতে পাচ্ছ, এই গল্পটা কিন্তু একটা কি, কোন ধরনের বেসিস হবে? গল্প থাকলে সেটা কি হয় না, ন্যারেটিভ বেসিস হয়। তো এটা কিন্তু একটা ন্যারেটিভ বেসিস। তো ন্যারেটিভ হোক বা ডেসক্রিপটিভ হোক আমাকে সেটা ছোটো করে লিখতে হবে। এবার আর একটা দেখো দেখা যাচ্ছে, হোয়াইল ওয়েলথ ইজ গ্রেট ফ্যাক্টর দিয়ে এটা যেটা, এটাও কিন্তু আমাদের পিকে দে সরকার বইয়ের থেকে নেওয়া আছে। তো এটা জাস্ট একটা বস্তু, এই যে একটা বস্তু, ওয়েলথ একটা বস্তু, তার সম্বন্ধে একটা বর্ণনা দিচ্ছে, জাস্ট একটা বর্ণনা দিচ্ছে। এটা কিন্তু কোনো রিফ্লেক্টিভ প্রেসিস নয়, কারণ রিফ্লেক্টিভ প্রেসিসে সাধারণত এই ধরনের শব্দ থাকে না। কী ধরনের শব্দ থাকলে সেটা রিফ্লেক্টিভ প্রেসিস হবে সেটা আমি পরে দেখাচ্ছি। তো এটা কিন্তু তাহলে কি, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ প্রেসিস। তো এই ডেসক্রিপটিভ প্রেসিসে আমার তখন কী হবে না, আমাকে এই বিষয়গুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে? এরপর আমরা দেখে নেব যে হাউ টু রাইট এ সুইটেবল টাইটেল। একটা টাইটেল কিন্তু খুব কি ফ্যাক্টর, আমরা অনেকেই এটাকে ওভারলুক করে যাই, কিন্তু টাইটেল কিন্তু ঠিকঠাক ব্যবহার না করলে প্রেসিস রাইটিং কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয় না, অর্থাৎ ষোলকলাপূর্ণ যেটা কথাটা বলা হয় সেটা কিন্তু হবে না। অর্থাৎ তুমি সবই রান্না করেছো ভালো, খুব সুন্দর প্রেসিস লিখেছো, কিন্তু টাইটেলটা একদম ভালো দাওনি, অর্থাৎ রান্নায় যেমন লবণ না দিলে যেমন টেস্টটা হয় না, ঠিক তেমনি টাইটেলটা ঠিকঠাক না হলে কিন্তু টেস্টটা বাড়বে না। কীভাবে করব? শিরোনাম লিখতে হবে, প্রথমে যে জিনিসটি জানতে হবে সেটা হলো বি ভার্বের কোনো ব্যবহার করা যাবে না। বি ভার্ব আমাদের একটা প্রবণতা আছে যেখানে সেখানে বি ভার্ব মারা, অ্যামিজ আর ওয়াজ আর মারা একদম করা যাবে না, একটা ব্যবহারই মানে মাথায় আসবে না বি ভার্বের ব্যবহারটা। শিরোনাম সবসময় দুটি নাউন প্রিপোজিশন দ্বারা যুক্ত করে করলে ভালো হয়। বেশি বড় করে কখনো শিরোনাম দিতে নেই, অনেক বড় লম্বা চড়া শিরোনাম দিয়েছে, ওটা শিরোনাম। ছোট্টর মধ্যে যত ছোট হবে, যত সিনপসিসটা ছোট আকারে দেবে, ততই সেটা সুইটেবল টাইটেল হবে। ওকে, মনে করো এই যে প্যাসেজটা আমরা পিকে দে সরকার বইয়ের থেকে আমরা যে তুলেছি, সেখানে আমরা দেখলেও বুঝতে পারবো যে এই যে গল্পটা এখানে কী কে আছে, একটা মাউস সম্বন্ধে গল্প আছে আর একটা সিংহ সম্বন্ধে গল্প আছে। তো তাদেরকে নিয়ে যেহেতু গল্প হয়েছে, তাই আমরা যখন এটা লিখবো, মাউসের কোনো বুদ্ধিমত্তা বা সিংহের কোনো বুদ্ধিমত্তা এত বড় কিছু দেবো না, যত বাড়বে তত সমস্যা হবে। তাহলে টাইটেলটা কী হবে, জাস্ট ছোট্ট করে এ মাউস অ্যান্ড এ লায়ন, এ মাউস অ্যান্ড এ লায়ন, আর কিচ্ছু কিন্তু না, কারণ এদেরকে নিয়েও তো মূল গল্পটা হচ্ছে। টাইটেল সবসময় কী হয়, টাইটেল কি ছোট্ট হয়, দেখবে যে কোনো সিনেমা যে কোনো জায়গায় একদম ছোট, মানে যেমন একটা ছোটো একটা সিনেমা বলি যে এক্লাইপস,
সূর্যগ্রহণ, এক্লিপস নিয়ে কত বড় ঘটনা হয়ে গেছে সিনেমার মধ্যে, কিন্তু ওই সূর্যগ্রহণের পরেই নায়ক তার জীবনটা ফেরত পেয়েছে, তারপর থেকে যে পুরো ঘটনার টার্নিং পয়েন্ট পড়ে ওই এক্লিপস সিনেমাটাকে, ওই ওই সূর্যগ্রহণটা না হলে এত কিছু হতো না, ফলে ওইটাই কিন্তু পুরো গল্পটার কিন্তু মূল থিম হচ্ছে সূর্যগ্রহণ, শুধু এক্লিপস দিয়ে কিন্তু ছেড়ে দিয়েছে, তাই না? তো এটা কিন্তু আমরা কিন্তু অবশ্যই বুঝবো যে টাইটেলটা ছোট্ট একটা কথার মধ্যে, একটা কথার মধ্যে যদি পারি সেটাই কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে, বেশি কিছু করতে যাব না। এবার আমরা দেখব যে কি করে বুঝবো কোনটি ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ বা কোনটা রিফ্লেকটিভ। অলরেডি কিন্তু আমরা ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ যে প্রেসিস হয় সেটা কিন্তু চেনার পদ্ধতি শিখে গেছি, শুধু বাকি থাকলেও রিফ্লেকটিভ, এটা আমরা বোঝার চেষ্টা করব ওই দুটোর সাপেক্ষে, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো কি কি থাকলে রিফ্লেকটিভ প্রেসিস হয়। তো প্রথমে দেখি ডেসক্রিপটিভ ন্যারেটিভ প্রেসিস থাকলে কী কীভাবে হয়। সবসময় কোনো না কোনো জায়গা, বস্তু, ব্যক্তির সাথে যুক্ত ঘটনা, গল্প, খবরের বিষয় ইত্যাদি থাকবে, মানে রিপোর্ট রাইটিং একটা কোনো ইভেন্টের সম্বন্ধে থাকতে পারে, এবং এগুলি 3টে টেন্স অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সে থাকতে পারে, তবে যে কারেই থাকবে সেইটিতেই করতে হবে, সেই টেন্সেই করা প্রেসিসটা লিখতে হবে, অন্য কোনো টেন্সে কিন্তু করা যাবে না। ওকে, এবার হচ্ছে রিফ্লেকটিভ প্রেসি। রিফ্লেকটিভ প্রেসি হলে সবসময় আই উই, এইটা কিন্তু অবশ্যই মনে রাখবো, আই উই, ইউ, নো ম্যান, এভরি ম্যান, পিপুল, এই ধরনের শব্দ কিন্তু বাক্যের শুরুতে থাকতে পারে, বাক্যের মাঝেও থাকতে পারে, বাক্যের প্রথম দুটো লাইনের মধ্যে থাকতে পারে, অর্থাৎ এই শব্দগুলো কিন্তু ম্যাক্সিমাম রিফ্লেকটিভ প্রেসিতে কিন্তু মূলভাবে দেয়া থাকে, সেগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবো এটা রিফ্লেকটিভ প্রেসিই বলছে। রিফ্লেকটিভ প্রেসিসের আর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে সবসময় প্রেজেন্ট টেন্সে থাকে, সব সময় প্রেজেন্ট টেন্সে থাকে, এটা কিন্তু রিফ্লেকটিভ প্রেসির একটা অন্যতম বৈশিষ্ট্য। আর রিফ্লেকটিভ প্রেসি কি, এক্ষেত্রে কোনো বিষয়, বিশেষ বিষয়কে বোঝানোর জন্য বলা থাকে, একটা জ্ঞানমূলক কথা থাকে, একটা অ্যাডভাইসমূলক কথা থাকে, একটা মানে দ্বার্থমূলক কথা থাকে, যার মধ্যে কথা একরকম কিন্তু তার মিনিংসটা অন্যদিকে মিন করতে চাচ্ছে, এমন কোনো বিষয় থাকবে যেটা ডেসক্রিপটিভ বা ন্যারেটিভে থাকে না, ঠিক আছে? রিফ্লেকটিভ প্রেসিসে কিন্তু এই কটা শব্দ কিন্তু মনে রাখবে, আই উই, ইউ, নো ম্যান বা এভরি ম্যান, এভরি পিপুল, ঠিক আছে, সাম পিপুল, এই ধরনের কথা যখন থাকবে সবসময় মনে রাখবে যে এগুলো কিন্তু রিফ্লেকটিভ প্রেসির চিহ্ন, এগুলো থাকলে সেটা রিফ্লেকটিভ প্রেসিস হয়, তখন সেইভাবে কিন্তু সেটা বুঝে নিয়ে যেভাবে বলেছি ওইভাবে কিন্তু করার চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা যে শেষ পয়েন্টের দিকে যাব, যে কি কি করলে প্রেসিসের নাম্বার পাওয়া যায় না, কি কি করলে প্রেসিসের নাম্বার পাবো না, ভালো নাম্বার পাওয়া যায় না। যা মূল প্যাসেজে নেই এমন কিছু লেখা যাবে না রিফ্লেকটিভ প্যাসেজের ক্ষেত্রে। রিফ্লেকটিভ প্যাসেজের ক্ষেত্রে মূল প্যাসেজে নেই, মূল বিষয়বস্তু কিছু বলে দেওয়া নেই, সেটা কিন্তু লেখা যাবে না। তোমরা কিন্তু অবশ্যই পড়ে ভাবার্থ বুঝে সেটাই কিন্তু ভাবটা লিখতে হবে, অর্থাৎ এটা লেখা যথেষ্ট কঠিন, এই ধরনের প্রেসিস লেখা কিন্তু সবচেয়ে বেশি করে প্র্যাকটিস করতে হয়, তাহলে কিন্তু ডেসক্রিপটিভ ন্যারেটিভে কিন্তু অতটা কষ্ট হয় না, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে না রিফ্লেকটিভ প্রেসিসের ক্ষেত্রে, এখানে মতামত দেওয়া যাবে না। ডেসক্রিপটিভ আর ন্যারেটিভে মতামত দেওয়া যায় না, মতামতে কোনো বিষয় নেই প্রেসিসে, আমি জাস্ট উল্লেখ করে দিয়েছি মাত্র, কারণ ডেসক্রিপটিভ ন্যারেটিভে তো আমার তো যা ঘটনা সেটা তো আমি বর্ণনা করছি, আদার্স কিছু বলার কোনো প্রয়োজন নেই। 3 নম্বর হচ্ছে বাক্যের শব্দচয়ন প্রদেয় বাক্য থেকে করা যাবে ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ হলে, অর্থাৎ যে ওই যে বললাম শব্দগুলো আমি বা ডেসক্রিপটিভ ন্যারেটিভ হলে সেই শব্দগুলো আমি নিতে পারি, সেই লাইনগুলো নিতে পারি, তবে রিফ্লেকটিভ প্রেসিসের সময় সমর্থক শব্দ ব্যবহার করতে হবে, যদি এটা এসব যদি না মানা হয় তাহলে কিন্তু প্রেসিসের নাম্বার কিন্তু ভালো পাওয়া যাবে না, কিংবা কেটেও দিতে পারে, পুরো কেটেও দিতে পারে। জটিল বাক্য লিখলে বাক্য বড় হয়ে যাবে, সেক্ষেত্রে সরল বাক্য বা অ্যান্ড, বিকজ, বাট, দেয়ারফোর, সো এসব ব্যবহার করা উচিত। এগুলি যদি বাক্যে থাকে তাহলে বুঝতে হবে এটি একটি মূল বাক্য। আবার বলছি, এগুলোতে বাক্য ব্যবহার করা উচিত, এগুলো যদি আবার প্যাসেজে দেওয়া থাকে, সুতরাং, সো দ্যাট, দ্যাট ইজ ওয়াই, এই লাইনগুলো যদি প্যাসেজে দেওয়া থাকে তাহলে ওটা দেখো আমি বুঝতে পারবো যে ওই প্যাসেজটা থাকার যে মানে হচ্ছে ওটা একটা মূল বাক্যকে নির্দেশ করছে, তাহলে ওই মূল বাক্য কিন্তু আমরা কিন্তু প্যাসেজের মধ্যে থেকে তুলে নিতে পারবো, অর্থাৎ এটা যেমন লিখবো এটার থেকে আমরা মূল লাইনগুলো কোনটা হবে সেটাও কিন্তু আমরা চিনতে পারবো। বাক্যে দেওয়া বিভিন্ন উক্তি, কোনো কিছুর সাথে তুলনামূলক উদাহরণ, এসব বাদ দিয়ে মূল অংশ নিতে হবে, যেটা আমরা ন্যাচারালি পড়ে এসেছি। তো কোনো উক্তি বা উদাহরণ এগুলো জাস্ট সময় নষ্ট করার জন্য, প্যাসেজটাকে বড় করার জন্য দেয়, এগুলোকে প্রথমে আউট করতে হবে, এগুলো মানে লেখার মধ্যে আনা যাবে না, যেগুলো আমার দরকার সেগুলো দাগ দিয়ে আমরা সেটাই গুছিয়ে লিখব।
বাড়িতে বারবার চর্চা না করে, এটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য স্পেশাল, বাড়িতে বারবার চর্চা না করে একবারে পরীক্ষার লেখার মানসিকতা হলে কম নম্বর এমনকি পুরো ভুলও হতে পারে। প্রেসিস আমার লিখতে ভয় করে, আমি পারি না, দরকার নেই। তুমি পিকেতে সরকার বই বা যে কোনো একটা গ্রামার বই নাও, তার যেগুলো করে দেওয়া আছে যেগুলো করে দেওয়া আছে সেটা চেপে ধরে নিয়ে প্রশ্ন দেখে তুমি আগে পড়ে নিজে ভাষায় নিজে করে এবার তুমি মিলিয়ে দেখো যে তুমি যা ভাবলে তুমি যা করলে সেটা উত্তরে ঠিক একই দেওয়া আছে কিনা বা ওই টাইপের দেওয়া আছে কিনা। যদি দেখো মিল হচ্ছে তাহলে তো খুব আনন্দের বিষয়, তুমি প্রেসিস শিখে গেছো। আর যখন মিল হচ্ছে না তাহলে এরকম অনেকগুলো অনুশীলন করতে তুমি মূল বিষয়টা বুঝে যাবে। অর্থাৎ প্র্যাকটিস করলেই কনসেপ্টটা ক্লিয়ার হবে, প্র্যাকটিস না করলে ভয়ে পিছিয়ে পড়লে কিন্তু কোনোদিন এটা ঠিক হবে না। অর্থাৎ আমার সাজেশন, উদাহরণ যেগুলো দেওয়া আছে সেগুলো দেখে প্র্যাকটিস করো, অনুশীলনী করতে যেও না, কারণ তোমার তো কোনো টিচার নেই যে তোমাকে সেটা দেখিয়ে দেবে ঠিক হচ্ছে না বা ভুল হচ্ছে। সুতরাং যেগুলো উদাহরণ দেওয়া আছে করে দেওয়া আছে সেইগুলো চেপে ধরে নিয়ে প্র্যাকটিস করো। নিজেই আবার নিজে দেখো যে আমি যা লিখলাম সেই টাইপে লিখতে পারছি কিনা। এখন যদি আমার টেন্সের সমস্যা থাকে, আমার বাক্যকরণ সমস্যা থাকে, তাহলে সেখানে বলবো ওই বিষয়গুলোকে অবশ্যই জোর দিতে, তাহলে সেটা ওভারকাম হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। সামারি বা প্রেসিস এমনভাবে দিলে প্রেসিস হিসেবে করতে হবে, অর্থাৎ অবলিক চিহ্ন। এটা কিন্তু দেখবে পরীক্ষার সময় যদি অবলিক দেয়, অবলিক আকার যদি দেয়, সামারি অবলিক প্রেসিস আছে বা প্রেসিস অবলিক সামারি আছে, তাহলে কিন্তু সেটা প্রেসিস হিসেবে লিখতে হবে। আবার শিরোনাম কিন্তু দিতে হবে। বাংলাতে যদি সারাংশ অবলিক সারমর্ম বা সারসংক্ষেপ এমন থাকলে সারমর্ম বা সারসংক্ষেপ হিসেবে লিখতে হবে, সারাংশ হিসেবে লেখা যাবে না। অর্থাৎ প্রেসি এবং সামারি অবলিক থাকলে প্রেসিস হিসেবে লিখতে হবে, সারমর্ম বা সারাংশ একসাথে থাকলে সেক্ষেত্রে কিন্তু আমাকে সারমর্ম বা সারসংক্ষেপ হিসেবে লিখতে হবে। সারমর্ম আর সারসংক্ষেপ কিন্তু এক, সারাংশ কিন্তু আলাদা। অর্থাৎ যা সারমর্ম, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সারমর্ম বা সারসংক্ষেপ মানে হচ্ছে সেটা কিন্তু প্রেসিস, আর সারাংশ মানে সেটা কিন্তু হচ্ছে সামারি, যেটা আমার নিচে ডেসক্রিপশনে যে ভিডিও লিঙ্ক আছে সেখানে কিন্তু আরও ডিটেলসে বলা আছে। তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওটি কিন্তু দেখে নেবে, তাতে করে কিন্তু তোমাদের এই বাংলার কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। সেখানে আরও আমি বিস্তারিতভাবে বলে দিয়েছি। আশা করি তোমাদের প্রেসিস সম্বন্ধে অনেকগুলো প্রশ্ন বা অনেকগুলো যে জানার বিষয়, যেটা তোমরা অনেকদিন ধরে চেষ্টা করছো সেগুলো জানতে পারোনি। আশা করি অনেকটাই আমি করার চেষ্টা করেছি। এরপর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, যদি বুঝতে না পারো তবুও আমাকে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবে। ধন্যবাদ।